এনডিএ ক্ষমতা এলে জেলে পাঠাবেন সোনিয়া জামাই। রবার্ট বাড্রাকে অসৎ পথে টাকা করছেন রবার্ট। ঝাঁসিতে প্রিয়াঙ্কা স্বামীর উদ্দেশ্যে তোপ উমা ভারতীর। নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি। মধ্যপ্রদেশের সিংরৌলিতে চলন্ত বাসে গণধর্ষণ নির্যাতনের পর চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হলো 14 বছরের কিশোরীকে। গ্রেফতার 4 পলাতক এক অভিযুক্ত। রায় খুশি নিহত চিকিৎসকের পরিবার। 10 বছর অপেক্ষায় ছিলাম, 2 মেয়ের কাছে পাওয়া ভরসার লড়াইয়ে সাহস জুগিয়েছে। নিউজ টাইম স্টুডিওয়ে বললেন সুশীল পালের স্ত্রী। হেডলাইন্স নিবেদন করলেন কেশ কিং হেয়ার অয়েল। কেশ কিং, দ্য কিং অফ হেয়ার অয়েল। সুশীল পাল হত্যা মামলায় 12 জনকে দোষী সাব্যস্ত করল হাওড়া জেলা আদালত। মূলত 3টি মামলা ধারায় এই 12 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 302, 201 এবং 120 বি। 10 বছর লড়াইয়ের পর অবশেষে দোষীদের শাস্তি হওয়ায় খুশি পরিবার। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ সারথী মুখোপাধ্যায়। পার্থ, প্রথমেই জানতে চাইবো, আগামীকাল ঘোষণা হবে যে তাদের কি শাস্তি হলো, আজ আদালতে কি হলো? আজকে মূলত সাজা ঘোষণা হলো। সাজা ঘোষণার আগে আজকে রায় ঘোষণার দিন। সাজা ঘোষণা আগামীকাল বেলা 1টার সময়। বিচারক যখন রায় ঘোষণা করছেন তার একটু আগে যে সমস্ত অভিযুক্তরা ছিলেন, জামিনে মুক্ত যারা ছিলেন, তাদের সবাইকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এক এক করে যখন কোর্ট অফিসার নাম ডাকছেন তখন প্রথমে ডাক্তার পিয়ালি দাস, এবং তিনি কিন্তু হাজির হলেন না। আমরা দেখলাম তারপরে বাকি যারা ছিলেন জামিনে মুক্ত আরো 6 জন, অর্থাৎ জয়ন্ত ঘোষ সহ বাকি অন্যান্যরা, তারা এক এক করে হাজির হলেন এবং তাদেরকে নির্দিষ্ট যে কোর্টের লক আপ রয়েছে সেখানে বিচারক তাদেরকে সেখানে চলে যাওয়ার নির্দেশ দিলেন। তারা গেলেন, কিন্তু বিচারক দেখলেন যে তারপরে পিয়ালি দাস কিন্তু হাজির হলেন না। বারে বারে নাম ডাকা হচ্ছিল, খোঁজাখুঁজি চলতে থাকে। আইনজীবীরা বলতে থাকেন যে এর পরে সমন ইস্যু হবে এবং কোর্টের তরফ থেকে যেহেতু অভিযুক্ত তিনি হাজির হলেন না রায় ঘোষণার দিন, সেহেতু তাকে ওয়ারেন্ট ইস্যু করে তাকে গ্রেফতার করে কোর্টে হাজির করতে হবে এবং তারপরে রায় ঘোষণা হবে। ফলত হয়তো আগামীকাল বা 2-1 দিন দেরিও হতে পারে। এর মধ্যেই যখন এই ধরনের জল্পনা চলছে, একটু অস্থির ভাব সকলেই, তারই মধ্যে হঠাৎ করে আইনজীবীকে সঙ্গে নিয়ে ডাক্তার পিয়ালি দাস তিনি হাজির হন এবং তারপরে কিন্তু রায়দান প্রক্রিয়া শুরু হয়ে যায়। রায় ঘোষণা যখন করা হচ্ছে তখন আমরা দেখলাম প্রথমেই যে ডাক্তার পিয়ালি দাস তিনি কাঁদতে কাঁদতে কোর্টের এজলাসের মধ্যে বসে পড়েন এবং বলতে থাকেন যে তিনি অভিযুক্ত নন, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তিনি ডাক্তার সুশীল পালকে চেনেন না। উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ তাদের এই রিপোর্ট তৈরি করেছে। সিআইডি রিপোর্টে তিনি বিশ্বাস করেন না, বিচার প্রক্রিয়াকে তিনি বিশ্বাস করছেন না, বিচার যেভাবে হয়েছে তা ঠিকভাবে হয়নি বলতে থাকেন। প্রায় একই ধরনের কথা বলতে থাকেন লক আপের মধ্যে বসে থাকা বিশ্বজ্যোতি বসু। তার গলা শোনা যাচ্ছিল, তিনি প্রায় উত্তেজিত হয়ে চিৎকার করছিলেন এবং বিচারককে তিনি একসময় কটূক্তিও করছিলেন। বিচারকের যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন, আইনজীবীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন, মিডিয়াকে তিনি অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করান, বলেন যে মিডিয়ার জন্য তার এই অবস্থা হয়েছে। সংবাদ মাধ্যমকে তিনি বারে বারে সংবাদ মাধ্যমের দিকে অভিযোগের আঙুল তুলতে থাকেন। তার সঙ্গে অন্যান্য যারা ছিলেন তারাও ঠিক একই ধরনের অভিযোগ করছিলেন, কম বেশি একই কথা বলছিলেন তারা। সুরেন্দ্র আগরওয়ালের পরিবারের লোকজন ছিলেন, তারাও ঠিক একই কথা বলছিলেন এবং প্রয়োজনে উচ্চতর আদালতে যে যাবেন অবশ্যই সে কথা তারা সেখানেই বলেন। এরপরে বিচারক নির্দেশ দেন যে যারা জামিনে মুক্ত ছিলেন এতদিন তাদেরকে, যেহেতু আগামীকাল সাজা ঘোষণা, অতএব সবাইকে গ্রেপ্তারের নির্দেশ দেন এবং সবাইকে হেফাজতে নিয়ে নিতে হবে আজকেই, এই মুহূর্তে রায় ঘোষণার সঙ্গে সঙ্গে সে কথাও নির্দেশ দেন। তারপরে যখন রায়দান প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে বিচারক তার চেম্বার ছেড়ে, অর্থাৎ আদালত কক্ষ ছেড়ে তিনি চলে যান। সম্পন্ন হয়ে যায় বিচার প্রক্রিয়া, রায়দান প্রক্রিয়া। খানিকক্ষণ অপেক্ষা করা হয়, কেননা ঘরের মধ্যে অনেক উৎসুক আইনজীবীরা ছিলেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা তারা ছিলেন, আত্মীয় পরিজন যারা উভয় পক্ষের তারা অনেকে ছিলেন। কণিকা দেবীও সেখানে ছিলেন তার পরিবারকে নিয়ে। অনেকে যখন বেরিয়ে যাচ্ছেন আমরা অপেক্ষা করছিলাম নিচে। তারপরে দেখি বিশ্বজ্যোতি বসু তিনি অসুস্থ হয়ে পড়লেন এক সময় এবং তারপর ধীরে ধীরে আসেন। তিনি বলেন ক্যামেরার সামনে যে তিনি খুশি নন এবং তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। একই কথা বলেছেন জয়ন্ত ঘোষ, অন্যতম অভিযুক্ত। মূলত এই ছিল আজকের ছবি। চয়নিকা। পার্থ, 2004 সালের 2 জুলাই আর আজকে 2014 সালের 21 এপ্রিল, দীর্ঘ 10 বছর, এতটা সময় লাগলো কেন দোষী সাব্যস্ত করতে?
দেখো, প্রথমে হচ্ছে যে তদন্ত প্রক্রিয়া কিন্তু বেশ কিছুদিন চলেছে। সিআইডির যে রিপোর্ট, তদন্ত প্রক্রিয়া ইত্যাদি তৈরি করতে অনেক সময় লেগেছে একটা কথা, এবং দ্বিতীয়ত বিচার প্রক্রিয়া যখন পুরোপুরি শুরু হলো তখন বিচার প্রক্রিয়ায় বিলম্বের একটা অন্যতম কারণ ছিল যে প্রথমে খুবই দীর্ঘায়িত হচ্ছিল, এবং সে সময় খুব একটা কারণ যে ছিল তা বলা যাবে না। খুব দীর্ঘ, মানে অনেক দেরিতে এই মামলার শুনানির জন্য দিন স্থির হচ্ছিল ইত্যাদি, বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হচ্ছে, এই ধরনের অভিযোগ উঠেছিল এক সময়। পরবর্তীকালে বারে বারে বিচারপতি বদলে যান, বিচারপতি বদল হন, বিচারপতি অবসর নেন, বিচারকেরা যারা ছিলেন জেলা জজ তারা অবসর নেন, অনেকে বদলি হয়ে চলে যান অন্যত্র, অন্য আদালতে, উচ্চতর আদালতে বা অন্য মামলায় তারা যুক্ত হয়ে পড়েন। অনেক সময় পাবলিক প্রসিকিউটর বা সরকারি আইনজীবী যিনি ছিলেন তারা বদল হন, অন্য পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হন, তিনি আবার প্রথম থেকে এই মামলা দায়িত্ব নেন। ফলত তার জেনে বুঝে নিতে কিছু সময় লাগে। যেহেতু বিচারক বদল হয়, বিচারক বদল হওয়ার পরে বিচার প্রক্রিয়া আবার প্রথম থেকে শুরু হয়। এই সমস্ত কারণে কিন্তু অনেক দেরি হয়েছে। ফলত এইটা একটা মূল কারণ ছিল, এবং এর মাঝে কিন্তু বারে বারে জানতে চেয়েছেন কোর্ট, যে অনাস্থা প্রকাশও করেছিলেন এক সময় সিআইডির যে রিপোর্ট, সেই রিপোর্টের কিছু কিছু অংশে, কেননা পুরোপুরি বিষয়গুলি যে সেভাবে আলোকপাত করা সম্ভব হচ্ছে না, কেন এই খুন বা কিসের উদ্দেশ্য নিয়ে এই খুন হয়েছে ইত্যাদি বহু কিছু বিষয় নিয়ে কিন্তু বারে বারে প্রশ্ন উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত এই দীর্ঘ বাধা বিপত্তি কাটিয়ে এই 10 বছর সময় লেগেছে, এবং শেষ পর্যন্ত যে বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এবং শেষ পর্যন্ত রায় ঘোষণা হয়েছে, আগামীকাল সাজা, এটা কিন্তু অবশ্যই একটা বড় দিক। অবশ্যই এক পক্ষ মামলায় হয়তো খুশি হবেন, আর এক পক্ষ খুশি হবেন না। আদর্শগতভাবে এটা খুব স্বাভাবিক। যারা মামলায় মনে করলেন যে তারা সুবিচার পেলেন না, তারা উচ্চতর আদালতে নিশ্চয়ই যাবেন। কিন্তু এই সমস্ত বিষয়গুলি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে এর মাঝে কিন্তু আরো মনে রাখতে হবে যে এই মামলা মাঝে একসময় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও কিন্তু কিছু কিছু অংশের জন্য গেছে, যেমন জামিনের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে তো একাধিকবার গেছে, ইত্যাদি ঘটনা কিন্তু ঘটেছে। চয়নিকা, পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। সরকারি আইনজীবী সন্দীপ ভট্টাচার্য কি বলছেন, কেন দীর্ঘ এতটা সময় লাগলো, আমরা একবার শুনে নেব। লাগলো প্রায় 10 বছর লাগলো সময়টা। এটা কেসটা কি জটিলতার কারণে, কি কারণে এতটা সময় লাগে? দেখুন, এটা কিন্তু বিচার ব্যবস্থার একটা প্রক্রিয়ার অঙ্গ। এখানে তবু তো আমরা অনেক সাক্ষী বাদ দিয়েছি, এবং বিভিন্ন সময়ে প্রক্রিয়াগত কারণে বিভিন্ন জজ সাহেবের বদল হয়েছে, আমাদের সাক্ষীকে চিট করতে হয়েছে, জেরা করতে হয়েছে, ডিফেন্সকে জেরা করতে হয়েছে, সময় লেগেছে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মামলা ড্র্যাগ হয়েছে। আপনারা গভর্নমেন্ট সাইড থেকে প্রিডিং করতে গিয়ে কোনো প্রেশার বা গভর্নমেন্টের থেকে সাইড থেকে কোনো প্রেশার বা এই ধরনের কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কোনো ফেস করেছে? না, যে এই মামলায় বললামই একটাই প্রেশার ছিল যেটা আমাদের কাছে, সেটা হচ্ছে যে আজকে কোন সাক্ষী আসবে এবং সে কিভাবে হোস্টাইল হবে, তাকে আমায় কিভাবে জেরা করতে হবে। আমরা হোস্টাইলের পিটিশন রেডি করে নিয়ে আসতাম, নাম আর নাম্বারটা ব্ল্যাঙ্ক রেখে, নামটা পুট করতাম, নাম্বারটা দিয়ে দিতাম, দিয়ে বলতাম যে আমরা হোস্টাইল ডিক্লেয়ার করতে দিয়েছি। আদালত অনুমতি দিলে তখন তাকে আমরা জেরা করি। এটা একটা সাংঘাতিক মেন্টাল প্রেশার। আমরা চেষ্টা করছিলাম যে দুটো শিশুকে যারা বিনা কারণে তাদের বাবাকে হারিয়েছে, যাকে নিয়ে তারা সারা জীবন গর্ববোধ করবে, সেরকম একজন বাবাকে তারা হারিয়েছে। আমরা প্রাণপণে চেষ্টা করেছি যে তাদের এই জায়গাটা, এই বিশ্বাসের জায়গাটায় নিয়ে আসবার, যে বিচার ব্যবস্থাটা সবার জন্য আছে, ওদের জন্যও আছে এবং ওদের জন্যই আছে। আপনারা শুনলেন সরকারি আইনজীবী সন্দীপ ভট্টাচার্য কি বলছেন। আমরা আবারও চলে যাব নিউজরুম থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ সারথী মুখোপাধ্যায়ের কাছে। পার্থ, 2004 সালের 2রা জুলাই, 10 বছর আগের ঘটনা, পুলিশ রিপোর্ট কি বলছে, সেদিন ঠিক কি ঘটেছিল? দেখো, ঘটনা অত্যন্ত জটিল। পুরো ঘটনাটা যে সম্পূর্ণ পরিষ্কার হয়েছে তা এখনো বলা যাবে না, অন্তত সেরকমই মনে করা হচ্ছে। যদিও যতটুকু জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশের রিপোর্টই একমাত্র ভরসা। সিআইডি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে 2004 সালের 2রা জুলাই ডক্টর সুশীল পাল, তিনি তার বাড়ি থেকে, কলকাতার বাড়ি থেকে যখন শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল তার কর্মস্থলে যাচ্ছিলেন, সেদিনই তিনি নিখোঁজ হয়ে যান। সেদিন রাতে একটি মিসিং ডায়েরি করা হয় শ্রীরামপুর থানায়, এবং পরের দিন অর্থাৎ 3রা জুলাই 2004 সালের সাঁকরাইল থানা, হাওড়া জেলার সাঁকরাইল থানার অদূরে সরস্বতী খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ।
ঘটনা হলো যে সেদিন দুপুরবেলা, সেদিন তিনি বাড়ি থেকে বেরোনোর পর বেশ কয়েকবার তার সঙ্গে তার স্ত্রীর কথা হয়েছিল। তিনি একসময় বলেন যে তিনি কোন্নগর স্টেশনে রয়েছেন। তার স্ত্রী একটু অবাক হন যে কোন্নগর স্টেশনে যাওয়ার কথা তার ছিল না, তাহলে পরে কোন্নগর স্টেশনে তিনি কেন, কিন্তু ঠিক সেভাবে সদুত্তর ডক্টর পালের কাছ থেকে তিনি পাননি। হয়তো ডক্টর পাল গোপন করে যেতে চেয়েছিলেন কোনোভাবে। তার পরবর্তীকালে তিনি সেখান থেকে চলে আসেন বালির সেবায়তন নার্সিংহোমে, এবং সেখানে যতদূর জানা যায় যে তার সঙ্গে কিছু বচসা হয়েছিল এবং ওটির মধ্যে, অর্থাৎ অপারেশন থিয়েটারের মধ্যে এই খুন হয়। বালির সেবায়তন নার্সিংহোম, বালির একটি নার্সিংহোম, তার নাম সেবায়তন, সেই নার্সিংহোমের সঙ্গে পরিচালন গোষ্ঠীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা, তিনি সিপিএম এর নেতা বিশ্বজ্যোতি বসু, এবং অন্যান্য যারা যে সমস্ত অভিযুক্ত ছিলেন তারা ডাক্তার পিয়ালি দাস, ডাক্তার বিশ্বজ্যোতি বসু ওটির স্থলে, অর্থাৎ যেখানে খুন হয় সেখানে তিনি ছিলেন। তাদের সঙ্গে বচসা বাঁধে আরও বেশ কয়েকজন ছিলেন বলে জানা যায়। তাদের মধ্যে অনেকে এই মামলায় অভিযুক্ত। বচসা বাঁধে কোনো একটা কাজ তাকে করতে বলা হয়েছিল ডাক্তার সুশীল পালকে, সেই কাজ করতে তিনি রাজি হননি, কোনোভাবেই রাজি হননি। এও শোনা গিয়েছে যে তিনি সম্ভবত সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, এবং সরাসরি তিনি বিষয়টি তাকে দিয়ে যখন জোর করানো হচ্ছে, বাধ্য করতে বলা হচ্ছে কোনো একটি কাজ করতে, যেটা তার চিকিৎসক হিসেবে তার যে প্রথা, চিকিৎসক হিসেবে তার যে এথিক্স, মেডিকেল এথিক্স, তার বিরোধী ইত্যাদি সমস্ত কিছু তাকে হয়তো জোর করা হচ্ছিল। তিনি চাইছিলেন না কোনোভাবে সেখান থেকে চলে আসতে চান, হয়তোবা তিনি পুলিশ ডাকতে চেয়েছিলেন। সেই কারণে শেষ পর্যন্ত তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয় এবং গুরুতর আঘাত করা হয়। তিনি মারা যান, এবং যতদূর জানা যায় যে তিনি ওই অপারেশন থিয়েটারের ভেতরেই কিন্তু এই খুনের কাজটি হয়, এবং সেখান থেকে তার মৃতদেহ একটি অটোতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে দূরে, এবং অটোর থেকে তারপরে সেদিন সন্ধেবেলায় মৃতদেহটি অটো থেকে চাপিয়ে একটি টাটা সুমোতে নেওয়া হয়। সম্ভবত সেই টাটা সুমোর থেকে আরও একটি গাড়িতে বদল করা হয়, যতদূর জানা গেছে পুলিশ রিপোর্টে যা বলা হয়েছে, একটি অ্যাম্বাসাডারে, এবং তারপর তার সেই মৃতদেহ নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়। পরের দিন সরস্বতী খালে তার মৃতদেহ ভেসে ওঠে, সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে বিস্তর প্রশ্ন তুলেছেন যারা অভিযুক্ত, আজকে যারা সাজাপ্রাপ্ত হলেন তাদের আইনজীবীরা বিস্তর প্রশ্ন তুলেছেন। অনেক সময় কোর্ট, বিচারকেরা প্রশ্ন তুলেছেন সিআইডির এই যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টকে কেন্দ্র করে। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট যা বলছে সেটা অত্যন্ত চাঞ্চল্যকর। 23টি আঘাত পাওয়া গেছে তার শরীরে, অর্থাৎ চিকিৎসক সুশীল পালের শরীরে বেশিরভাগ আঘাতই কিন্তু শরীরের নিচের অংশে, এবং অত্যন্ত গুরুতর আঘাত। বেশিরভাগ আঘাত জানা যাচ্ছে, মোট 23টি আঘাত, যার একাধিক প্রাণঘাতী আঘাত, এবং তার শরীরের যে নিম্নাংশে খুব জোরালো আঘাত পাওয়া গেছে। তার পায়ুতে রক্ত জমে রয়েছে, আঘাত পাওয়া গেছে, তলপেটে রক্ত জমে রয়েছে, তলপেটের বিভিন্ন অংশ, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ অনেক ফেটে গেছে, যার ফলে কিন্তু গুরুতরভাবে তিনি রক্তক্ষরণ হয় এবং তিনি মারা যান। পাশাপাশি পিঠে যে সমস্ত গুরুতর আঘাত, তার অনেকগুলি আঘাত কিন্তু কিডনিতে গিয়ে পৌঁছেছে, পোস্টমর্টম রিপোর্টেও বলছে। পোস্টমর্টম রিপোর্ট একটি গুরুত্বপূর্ণ অংশ বলছে তার গলার যে হাড়, কণ্ঠাস্থির কাছে কলার বোনের অংশে, এখানে যে হাড়টি থাকে সেই হাড় হাইড বোন বলা হয়, মেডিকেল পরিভাষায়, চিকিৎসা পরিভাষায় হাইড বোন বলা হয়, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হাইড বোন কিন্তু আঘাত করে ভেঙে দেওয়া হয়েছিল, এবং যেভাবে আঘাত করা হয়েছে মেডিকেল রিপোর্টে তথ্য কিন্তু খুব বেশি আঘাত গলার এখানে পাওয়া যায়নি, শুধুমাত্র দুটি নখের দাগ, দুটি আঙুলের নখের দাগ দেখতে পাওয়া গেছিল। এবং ফরেনসিক বিশেষজ্ঞ যারা চিকিৎসক তারা বলছেন, এই মামলায় সাক্ষ্য যারা দিয়েছেন তারা বলছেন যে চিকিৎসা শাস্ত্র জানা অথবা খুব দক্ষ, যাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ধরনের আঘাত করার জন্য, এই ধরনের লোক ছাড়া এই ধরনের আঘাত করা কারোর পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয়। করছি পিএম এর যে রিপোর্ট, অর্থাৎ পোস্টমর্টমের যে রিপোর্ট পাওয়া যাচ্ছে, সেখান থেকে একটা বিষয় তোমার কাছে আমার জিজ্ঞাসা, যে 12 জন অভিযুক্ত, সেই 12 জন যে সেদিন ওটিতে উপস্থিত ছিলেন এরকম নয়, তাকে হত্যা করা হয়েছিল ওটিতে, এখনো পর্যন্ত সেরকম তথ্যই জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে ওটিতে সেদিন কে কে উপস্থিত ছিলেন সে ব্যাপারে কোনো তথ্য কি উঠে আসছে? কিছুটা জানা যাচ্ছে, যতদূর জানা যাচ্ছে যে মূল অভিযুক্তদের অনেকেই ছিলেন সেদিন, এবং তারা ইতিমধ্যে ডাক্তার পিয়ালি দাস, বিশ্বজ্যোতি বসু, বিশ্বনাথ কংস বণিক, এই ধরনের এরকম আরো অনেকে, যে দুজনের আরো কয়েকজন কর্মী ছিলেন তারাও অভিযুক্ত হয়েছেন। দুজন, একজন হচ্ছেন অমিত ব্যানার্জি, প্রহ্লাদ সরকার, শুভনারায়ণ ঘোষ। শুভনারায়ণ ঘোষ বিশ্বজ্যোতি বসুর অত্যন্ত ঘনিষ্ঠ, এবং তিনিও সিপিএম এর নেতা হিসেবে এলাকায় চিহ্নিত। অমিত ব্যানার্জি, এদের অনেকেই কিন্তু ছিলেন সেদিন এর ভেতরে,
সেবায়তা নার্সিংহোমের ভেতরে। বিশ্বনাথ কংসবণিক, মনে রাখতে হবে বিশ্বনাথ কংসবণিক তিনি ওই নার্সিংহোমের, বেসরকারি নার্সিংহোমের তিনি কর্মী একজন, এবং তার যে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি, সেই গোপন জবানবন্দির ভিত্তিতে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে আইনজীবীরা মনে করছেন। বিশ্বনাথ কংসবণিক তিনি সাক্ষ্যে জানিয়েছিলেন যে তিনি ডাক্তার পালকে সেদিন ওই নার্সিংহোমে তিনি ঢুকতে দেখেছিলেন এবং বিশ্বজ্যোতি বসু তাকে আপ্যায়ন করে নিয়ে গেছিলেন, তারা চা খেয়েছিলেন, চা খেতে বলেছিলেন, এবং পরবর্তীকালে তিনি কিছু বচসার আওয়াজ শোনেন, যেখানে ডাক্তার পিয়ালি দাসের গলার আওয়াজ শুনতে পান, বিশ্বজ্যোতি বসুর সহ আরো বেশ কয়েকজনের গলার আওয়াজ শুনতে পান। তারপরে পুরো ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়, চুপচাপ হয়ে যায় সবাই। খানিকক্ষণ পরে একটি মৃতদেহ সেখান থেকে বয়ে নিয়ে যেতে দেখা যায় ট্রলিতে করে, এবং সেই ট্রলির ওপরে কাপড়, সাদা কাপড় বিছিয়ে দেওয়ার জন্য মৃতদেহটির ওপরে বিশ্বনাথ কংসবণিককে নির্দেশ দেন বিশ্বজ্যোতি বসু, এবং পরবর্তীকালে বিশ্বনাথ কংসবণিক তিনি ছবি দেখে চিনতে পারেন যে তিনি যে মৃতদেহের উপরে কাপড় বিছিয়ে দিয়েছিলেন, সাদা চাদর দিয়ে ঢেকে দিয়েছিলেন, সেটি আর কারণ নয় ডাক্তার সুশীল পালের। এই গুরুত্বপূর্ণ সাক্ষ্যটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিসেবে মনে করেছেন সাক্ষী হিসেবে, এবং এটা কিন্তু খুব কাজে লেগেছে। চয়নিকা। ধন্যবাদ পার্থ। কথা বলছিলাম নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পার্থ সারথী মুখোপাধ্যায়ের সঙ্গে। খুব স্বাভাবিকভাবেই পরিবারের লোকজন খুশি, সিআইডির ভূমিকায়, অর্থাৎ সিআইডি যেহেতু তদন্তভার নিয়েছিল তাদের ভূমিকায় খুশি পরিবারের লোকজন। কণিকা পাল তিনি খুশি, তিনি কি বলছেন আমরা শুনবো, এবং পাশাপাশি তার দুই মেয়ে তারাও খুশি, কি বলছেন তারা আমরা শুনবো। মানুষ, ভালো মানুষকে যারা সুশীল পাল হত্যা মামলায় অভিযুক্ত 12 জনকে দোষী সাব্যস্ত করল হাওড়া জেলা আদালত। 3টি ধারায় এদের দোষী সাব্যস্ত করা হয়েছে। 302, 201, 120 ধারায় তারা দোষী সাব্যস্ত হয়েছে। আগামীকাল দোষীদের সাজা ঘোষণা। 10 বছর লড়াইয়ের পর অবশেষে দোষীদের শাস্তি হতে চলায় খুশি সুশীল পালের পরিবার। সুশীল পালের স্ত্রী কণিকা দেবী আজ উপস্থিত ছিলেন নিউজ টাইমের স্টুডিওয়। তিনি তার নানান অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তার 10 বছরের লড়াইয়ের অভিজ্ঞতা তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। সেই চ্যাটেরই কিছু নির্বাচিত অংশ আপনারা দেখুন। বিরতির পর সঙ্গে থাকুন। দেখো বাংলা বদলে গেল, ঘরে ঘরে মুক্তির আলো, কেন্দ্রে বদল চায়, দিল্লি জয় করো। মানব না আর বঞ্চনা, মানব না আর লাঞ্ছনা, তাই না না আর না, কেউ না কেউ না আর কেউ না। দিকে দিকে দেখো যাচ্ছে তৃণমূল, দেশটা জুড়ে শুধু ফুটছে জোড়া ফুল, দেশটা জুড়ে শুধু ফুটছে জোড়া ফুল। শুভ নববর্ষে প্রণাম ও সালাম জানাই আপনাদের সকলকে। আগামী লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে একটা বড় ভূমিকা যাতে পালন করতে পারে, তার জন্য আপনাদের সকলের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া প্রার্থনা করছি। আসছে দিন বদলে দিন, তৃণমূল কংগ্রেসকে জোড়াফুল চিহ্নে ভোট দিন। 1 minute fairness clean up শুরু। এক সার্কেল পুরো ফুল, এক সার্কেল একটু হাফ, ডার্ট এন্ড ডেড সেল করবে সাফ। নেক্সট মুভ হলো ক্রিসেন্ট ক্রস এন্ড ব্ল্যাক হেড অফ। রাউন্ড এন্ড রাউন্ড অন ইয়োর স্কিন ওয়াশ করো উইথ ভিটামিনস। Fair and Lovely Fairness Face Wash. Fair and Lovely Face Wash. 1 minute fairness clean up এখন মাত্র 15 টাকায়। NSHM Knowledge Campus. Admission going on for 2014. 19 bachelor degree and 9 master degree programs. Visit www.nshm.com. আমার ভরসা কেশ কিং আয়ুর্বেদিক তেল, যা বানানো হয়েছে 16টি বিশেষ আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে। কেশ কিং রাখে আমার চুলের খেয়াল আর বানায় তাকে লম্বা, কালো আর ঘন। কেশ কিং, দ্য কিং অফ হেয়ার অয়েল। Renault Pulse. Life needs a pulse. तो हॉस्टल की पैकिंग हो गई बेटा?
बस 1 ट्यूब कम पड़ जाएगा। माँ, जिलेट जेल का 1 ट्यूब महीनों चलता है। क्योंकि 1 बूंद ही आरामदायक शेव के लिए काफी है। 2 रुपए से भी कम में शेव जिलेट जेल के साथ। বয়স যদি হয় 18, দেশ গঠনের দায়িত্ব তোমার। ডাক্তার ম্যাডাম, আমার অর্শ রয়েছে, রক্ত পড়ে, কিন্তু অপারেশনে ভয় পাই। বৈদ্য ঋষির অশ্বকল্পনাও ক্যাপসুলার টিউব, প্যাকিং 3 দিন 3টেই ডোজ। আচ্ছা, ইংরেজিতে 90 পেতে হলে 90% শিক্ষক শিক্ষিকাদের 1 নম্বর বই তুলসী প্রকাশনীর ডাফ অ্যান্ড ডাটের গ্রামার কোয়েশ্চেন বাঞ্চ ও ট্রান্সলেশন বাঞ্চ প্রথম থেকেই দিন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী। अगर हमें सरकार बनाने का मौका मिलेगा, चलो दिल्ली चलो, दिल्ली से একটা বিকল্প সরকার। লক্ষ্য লোকসভা, লক্ষ্যভেদ নিউজ টাইমে। মুখের আলসার যন্ত্রণাদায়ক হয়, বিশেষ করে খাবার সময়। এখন নিউ কুইক কুল জেলের কুইক অ্যাকশন আপনাকে যন্ত্রণা থেকে দেয় তৎক্ষণাৎ মুক্তি। এটা ইনফেকশন কমায় আর দেয় কুলিং কমফর্ট। মুখের আলসারের যন্ত্রণা থেকে তৎক্ষণাৎ মুক্তি পাওয়ার জন্য ট্রাই করুন কুইক কুল জেল। তুমি তো ঠিকই থামস আপ বটলের মতনই, তোমার মধ্যেও দম আছে, তোমার মধ্যেও তুফান আছে। শুধু ঢাকনাটা সরাতেই তোমার যা দ্বিধা, একবার সেটা সরিয়ে দেখো। তুফানকে ঠোঁটে ছুঁয়ে তো দেখো, মন থেকে একটাই কথা বেরোবে, আজ কিছু তুফানি হয়ে যাক, আজ কিছু তুফানি হয়ে যাক। যখন চুল কালার করলে লোকজনকে ইয়াং দেখায়, তখন 10-এর মধ্যে 6 জন কালার কেন করাতে চান না? ড্যামেজের চান্স আছে, আনন্যাচারাল দেখাবে। এখন আর নয়, এসেছে বেস্ট এভার হেয়ার কালার, গোদরেজ এক্সপার্ট রেজ ক্রিম। বেস্ট কেননা অন্য হেয়ার কালার্স এর মতো এতে অ্যামোনিয়া নেই, চুল থাকে ড্যামেজ ফ্রি। বেস্ট কেননা এতে আছে অ্যালো এবং মিল্ক প্রোটিন, চুল হয় সফট, শাইনি আর ন্যাচারাল লুকিং। দামি হবে, সব থেকে বড় কথা মাত্র 30 টাকায়। গোদরেজ এক্সপার্ট রেজ ক্রিম, বেস্ট এভার হেয়ার কালার। ইন্ডিয়ার প্রতিটি প্রয়োজনে আমরা তৈরি করেছি একটি সিম্ফনি, আর আমাদের প্রতিটি কুলার মাত্র 1টা বা 2টো বাল্বের খরচে ইন্ডিয়াকে রাখে কুল। সিম্ফনি, ইন্ডিয়ার কুলার, ইন্ডিয়াকে রাখে কুলার। ডানায় নতুন রোদ্দুর, কোথায় চলেছি আমি? আমারও পরানো জাহাজ, মন বহিনে এ কোন আলো, তুমি তাই স্পর্শে জাগলো হাজার স্বপ্ন, তুমি তাই দৃষ্টি দিলাম তেপান্তরে, একটি রূপকথা, অজানা লক্ষ্য চেনালো পথ, শুধু পাশে থেকো, হাতে রেখো হাত। নতুন স্বপ্নে নতুন করে সেজো। ব্রাইডাল কালেকশন ফ্রম আদ্রিজা। এখন ফ্রেশ থাকা বেশ সহজ। পার্ক অ্যাভিনিউ জিওর ছোট প্যাক নিয়ে মাত্র 59 টাকায়। সুবাসটা একটু নিয়ে তো দেখুন। বিড়লা গোল্ড সিমেন্ট, সত্যি গর্বের কথা। বাংলায় যদি হতো। বিড়লা গোল্ড সিমেন্ট তো এখন এখানেই তৈরি হয়। ওনার বাংলা থেকে ছড়িয়ে পড়ছে বিড়লা গোল্ড সিমেন্ট, বাংলার গর্ব। ঠিক তোমার মতো। वी गार्ड फैंस, देश का असली फैन। আজকের এই রায়টা শোনার জন্য তো গত 10 বছর ধরে ধরুন আমরা অপেক্ষা করছি, আমি এবং আমার পরিবারের সকলে। এবং আজকে রায় ঘোষণাতে স্বাভাবিকভাবেই আমরা খুব খুশি। এবং একটা বলতে পারেন যে প্রচন্ড একটা ক্ষত, যেটা গভীর ক্ষত যেটা ছিল ডক্টর পালের মৃত্যুতে, নৃশংসভাবে হঠাৎ করে চলে যাওয়াতে, সেই জায়গাতে বলতে পারেন একটা শান্তি প্রলেপ পড়েছে কোথাও। বিচার ব্যবস্থার উপরে আমার একটা বরাবরই ভরসা ছিল, কারণ আমাদের কাছে হাতিয়ার বলতে একমাত্র আইন। আর সে জায়গাতে এক এক সময় যে হতাশ হয়ে পড়িনি সেটা নয়, এক এক সময় সত্যিই হতাশ মনে হয়েছে এটা হয়তো কোনোদিনই কি শেষ হবে না, মানে আমার জীবিতকালেও কি এটা শেষ হবে না, এরকম ধরনের ভাবনা চিন্তা বহুবারই এসছে মনে। কিন্তু শেষ অবধি বিচার ব্যবস্থার উপর আশা রেখেই মনের জোরটাকে আবার একত্রিত করেছি যে না, এই লড়াইটা আমাকে লড়তে হবে। এবং আমার স্বামীর প্রতি যদি আমার
যেটুকু আমার কৃতজ্ঞতা বা আমি ওনার কাছে যতটা পেয়েছি সেই কৃতজ্ঞতা একমাত্র আমি আমার এই লড়াইয়ের মধ্যে দিয়ে যদি সুবিচার আমি পাই, দোষীদের যদি সাজা হয়, এই রায়টা যদি আমি পাই, তাহলে আমার মনে হয়েছে যে যেখানেই থাকুক ডক্টর পাল নিজেও হয়তো শান্তি পাবেন। আমার সবসময় একটা কথাই মনে হতো যে আমার তো ব্যক্তিগতভাবে এবং উনি যে প্রচন্ড পরিশ্রম করেছেন এবং যেটা বলতে গেলে উনি ভীষণভাবে পরিবার কেন্দ্রিক এবং ওনার কর্মজীবন এবং পরিবার এই দুটো জগতে ওনার কাছে ছিল, মানে ওনার সবটা জুড়ে ছিল এই দুটো জগৎ, কাজের জায়গা এবং কাজের শেষে বাড়িতে ফিরে এসে পরিবারের সকলের সাথে সময় কাটানো। আমার মনে হয়েছিল যে যেই জায়গাটাতে একমাত্র ট্রিবিউট যেটা আমরা দিতে পারি, যেটা আমার মনে হয়েছিল যে লড়াইটা যদি আমাকে থামানো যাবে না, আমাকে একটা লড়াইটা চালিয়ে যেতে হবে এবং আমি যাতে ডক্টর পালের সামনে দাঁড়িয়ে মানে নিজের মনের কাছে আমি বলতে পারি যে আমি আমার শেষ পর্যন্ত সবকিছু দিয়ে চেষ্টা করেছি, এর বেশি আমার কিছু করার আর ছিল না। সেখান থেকে আমি আমার মনের জোরটা জোগাড় করে 10টা বছর ধরে মানসিক লড়াই আমি চালিয়ে গেছি। আপনার সঙ্গে আপনার মেয়েরাও একই রকম, তারা অনেক ছোট আমার ছিল, এখন মেয়েরা বড় হয়েছে। খুব ছোট ছিল যখন ওরা বাবাকে হারায়, তখন একজন 10 বছর, একজন 7 বছর বয়স। সে জায়গা থেকে আজকে একজন ডাক্তারি ফার্স্ট ইয়ার পড়ছে, আরেকজন ক্লাস 12। এই দীর্ঘ লড়াইটা মানে সত্যি মানে এতটাই কঠিন ছিল এবং ওরা যদি আমাকে সাপোর্ট না করতো, ওরা যদি আমাকে সাহায্য না করতো, তাহলে হয়তো এই লড়াইটা আমি একা লড়তে পারতাম না। ওরা আমার সব থেকে বড় সাপোর্ট ছিল। ওদের পড়াশোনাটুকু ঠিক মতো করে নেওয়া, ওরা আমার দুঃখ বা আমার হতাশাটা বুঝে সেইভাবে ওরা মানে আমাকে মেন্টাল সাপোর্ট দেওয়া, এটা সব সময় ওরা করেছে। আজ রায় ঘোষণা হয়েছে এবং সেই রায়ে যে দোষী সাব্যস্ত হয়েছে 12 জন, আপনি বলছেন একটা ক্ষতের প্রলেপ দেওয়ার মতো মনে হচ্ছে আপনার, কিন্তু রায় ঘোষণার আগের মুহূর্তে কিরকম অবস্থা ছিল, মেয়েরা কি বলছিল? রায় ঘোষণার আগে অবধি কোথাও একটা আশা, কোথাও একটা আশঙ্কা, দুটোই পাশাপাশি কাজ করেছে। কারণ যতক্ষণ না রায় ঘোষণা হচ্ছে ততক্ষণ তো আমরা কোনো রকম ভাবেই বোঝার কোনো রকম উপায় নেই যে রায়টা কোন দিকে যেতে পারে। হয় আইদার কনভিকশন হতে পারে কিংবা অ্যাকুইটাল হতে পারে। তো সেই দিক দিয়ে কখনো আশা মনে হয়েছে যে না, হয়তো কনভিকশন হবে, যদি সত্যি সত্যি যদি দোষীরা দোষ করে থাকে তাদের সাজা নিশ্চয়ই হবে। আবার কখনো কখনো আশঙ্কা বা আতঙ্কে তো থেকেইছি যে হয়তো অন্যরকম ভাবে হয়তো হবে রায়টা, হয়তো ঠিক মানে আমাদের যেটা সুবিচার বলে আমি মনে করি এবং সেটা হয়তো পাবো কিনা, প্রচন্ড একটা মানে কি বলবো, একটা চাপা অস্বস্তির মধ্যে সারাটা দিন কেটেছে, সারাটা দিন রাত, যতক্ষণ না অব্দি রায় ঘোষণাটা হয়েছে। মেয়েরা কি বলছে এখন? তার সাথে মেয়েরা যেটা সব থেকে বেশি, বিশেষ করে আমার ছোট মেয়েকে আমি দেখেছি যে থেকে থেকেই ও ভেঙে পড়ছিল মানে দুঃখে হয়তো নয়, হয়তো নতুন করে আবার সে পুরনো স্মৃতি যেটুকু বাবাকে দেখেছে, সব পুরনো কথাগুলো হয়তো ওদের মনে পড়ে যাচ্ছিল। বাবাকে হারানোর দুঃখটা হয়তো আবার নতুন করে আবার মানে বেশি কষ্ট দিচ্ছিল সে পুরনো দিনগুলোর কথা। বিশেষ করে যে দিনটা বাবা জীবন থেকে একেবারের জন্য হারিয়ে গেল, সেই দিনটার কথা হয়তো ওদের বেশি করে মনে পড়ছিল। তো ওদেরকে মাঝে মাঝে আমি দেখেছি যে প্রায় খুব মানে কি বলবো ইমোশনাল হয়ে পড়ছে। এবং আজকে রায়ের পরে তো ওরা স্বাভাবিকভাবেই খুব খুশি যে কোথাও একটা, এবং সব থেকে বড় কথা যেটা যে ওরা মানে কি বলবো যে নেক্সট জেনারেশন হিসেবে ওদের কোথাও একটা বিচার ব্যবস্থার উপরে একটা আস্থা ফিরে এসছে। কারণ ছোট থেকে এই লড়াই দেখতে দেখতে ওরা হয়তো কোথাও একটা হতাশ হয়ে পড়ছিল যে হয়তো আর কিছু হবে না, কিন্তু কিছু যে হবে বা কিছু যে হয়েছে বা কিছু অন্যায় করলে তার যে সাজা হয়, এই বিশ্বাসটা ওরা আবার ফিরে পেয়েছে। একটা ফ্যামিলি, সেখানে 2 সন্তানকে নিয়ে একটা সুখী সংসার, সেখানে এই ধরনের ঘটনা হঠাৎ একটা বিপর্যয়, একটু আপনার অভিজ্ঞতা আমাদের শেয়ার করবেন সেই সময় কিভাবে? অভিজ্ঞতা তো সবটাই খুব কঠিন এবং খুব তিক্ত অভিজ্ঞতা। তিক্ত ইন দ্য সেন্স যে একটা সুখী সংসার যেখানে যাদের চাওয়া পাওয়া খুব একটা কি বলবো আকাশ ছোঁয়া কিছু চাওয়া পাওয়া ছিল না, একটা ছোট সুখী ঘর, 2 মেয়েকে নিয়ে মানে ওদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই বা ওদেরকে ঘিরেই সবকিছু, মেইন ভাবনা চিন্তা সবকিছু সেখান থেকে, এবং ওদের কথা মেইনলি ভেবেই জলপাইগুড়িতে 12 বছর কাটানোর পরে
ডক্টর পাল মেয়েরা বড় জায়গায় পড়াশোনা করবে এবং তিনি নিজের হোম টাউনে ফিরে আসবেন, এরকম একটা ভাবনা চিন্তার থেকেই খুব মানে সেই সময়টা উনি খুব নামকরা একজন গাইনোকোলজিস্ট জলপাইগুড়িতে। তো সেই মানে জায়গাটাও উনি ছেড়ে দিতে দুবার ভাবেননি বা একটুকু পিছিয়ে পড়েননি যে শুধু মেয়েদের কথা ভেবে। সেখান থেকে আসার মানে 2-3 মাসের মধ্যে হঠাৎ করে একটা এরকম বিপর্যয়, মানে যেটা মানে দুঃস্বপ্নেও কল্পনা করা যায় না। এবং ওনার মতো একটা মানুষের যার নাকি কোনোদিন কোনো শত্রু হতে পারে, এটাই আমরা কখনো এখন অবধি ভেবে উঠতে পারি না যে সুশীল পালের মতো মানুষের শত্রু কি করা হয়, এরকম একদম শান্ত এবং একজন ভালো মানুষের। তো সেখান থেকে প্রতিটা দিন কষ্টের মধ্যে, প্রতিটা দিন দুঃখের মধ্যে এবং প্রতিটা দিন দাঁতে দাঁত চেপে লড়াইয়ের মধ্যে দিয়ে কেটেছে এবং আগামী বছরগুলো হয়তো কাটবে। সেজন্যই বললাম যে ক্ষতের উপর একটা শান্তির প্রলেপ। কিন্তু হঠাৎ করে মাথার উপর থেকে একটা বিরাট বড় সাপোর্ট চলে যাওয়া, দুটো ছোট ছোট বাচ্চাকে মানে মেয়ে ওদের স্বপ্ন সফল করা এবং যেখান থেকে ওদের বাবা ওদের কথা ভেবেই কলকাতায় চলে এসেছিলেন, সেই জায়গাতে পৌঁছতে পারবো কিনা সেই মানে সেই দিন দাঁড়িয়ে মানে 2004-এ